সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা এবং এই আন্দোলন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোরও আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। পেনশন স্কিমের অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আর কলা ভবনের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর বাইরে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। কথা বলে যা জানা গেল, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মূলত দাবি 3টি। প্রথমত, প্রত্যয় যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার করা, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করা এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের দাবি কেবল প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপন সেটা বাতিল করা। বাকি আলাপটা করে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা আসলে বর্তমান বা বিদ্যমান যেই পেনশন ব্যবস্থা সেটা দেখছিলাম এবং প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপনটা আমরা দেখছিলাম এবং সেখানে একটা পয়েন্ট দেখা গেল, সেটা নিয়ে আলাপটা শুরু করতে চাই, তাহলে বিভ্রান্তিটা কিছুটা হলেও কাটবে। প্রথমত, বিদ্যমান অবস্থায় দেখা যাচ্ছে একজন অধ্যাপকের ক্ষেত্রে 45,000 টাকার মতো পেনশন যাচ্ছে, আর প্রত্যয় স্কিমে দেখা যাচ্ছে 1,24,000 টাকারও বেশি, মানে প্রায় 3 গুণ। তাহলে কোথায় মনে হচ্ছে এখানে আসলে সুবিধাটা কমিয়ে দেওয়া হচ্ছে বা গলতটা কোথায় আসলে? না, ধন্যবাদ রাকিব আপনাকে। আপনি একটু বেশি সামনে চলে গিয়েছেন। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বর্তমান পেনশন স্কিমটা দেখেন, বর্তমান পেনশন স্কিমে একজন অধ্যাপক যখন অবসরে যান তিনি গ্র্যাচুইটি বাবদ এককালীন প্রায় 81 লক্ষ টাকার মতো পান। এই টাকাটা কিন্তু এই যে নতুন যে স্কিম করা হয়েছে প্রত্যয় স্কিম, সেই স্কিমে এই টাকাটা আর কোন শিক্ষক পাবেন না 1 জুলাই থেকে যারা যোগ দিবেন। এটা হচ্ছে একটা সমস্যার জায়গা। দ্বিতীয়টা হচ্ছে বর্তমানে পেনশন ফান্ডে শিক্ষকদেরকে কোনো কন্ট্রিবিউট করতে হয় না। নতুন যে প্রত্যয় স্কিম করা হয়েছে সেইখানে শিক্ষকদেরকে 10% বা সর্বোচ্চ 5,000 টাকা কন্ট্রিবিউট করতে হবে প্রতি মাসে। আপনি যে টোটাল পেনশনের কথাটা বললেন, আমরা বর্তমানে যে 45,000 টাকা পাই সেটা কিন্তু আমাদের কন্ট্রিবিউশন নিয়ে নয়। আর যে প্রজেক্টের হিসেবটা দেওয়া হয়েছে সেখানে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 50%। তো সেইটা একটা। তারপরে 3 নম্বর হচ্ছে, ধরেন আমরা যখন রিটায়ারমেন্টে যাই, রিটায়ারমেন্টে যাওয়ার পরে বর্তমান যে পেনশন স্কিমটা আছে সেইখানে আমরা আজীবন পেনশন লাভ করি এবং আমাদের মৃত্যুর পরে আমাদের যিনি নমিনি থাকেন তিনিও আজীবন পেনশনটা ভোগ করেন। কিন্তু এই বর্তমান যে প্রত্যয় স্কিম আছে সেখানে ধরেন একজন শিক্ষক যদি বেঁচে থাকেন তিনি আজীবন পাবেন, কিন্তু তিনি যদি মৃত্যুবরণ করেন তার যে নমিনি থাকবেন তিনি পাবেন 75 বছর পর্যন্ত এই যে পেনশনের সুবিধাটা। তো এই হচ্ছে তৃতীয় বয়সের সীমাটার কথা আমরা দেখছিলাম। জি, যে এটা হচ্ছে তৃতীয় সমস্যা। তারপরে চতুর্থ যে সমস্যাটা হচ্ছে যে আপনার শিক্ষকদের রিটায়ারমেন্টের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স তো 65 বছর। প্রত্যেক স্কিমে রিটায়ারমেন্টের বয়স ধরা হয়েছে 60 বছর। 60 বছরের পর থেকে প্রত্যেকের জন্য আপনার এই যে পেনশনের কথা বলা হয়েছে। তাইলে এই যে 5 বছরের বিষয়টা কি হবে? 60 থেকে 65, আমাদের রিটায়ারমেন্টের বয়সই তো আলাদা, এটা আমাদের জন্য কিভাবে প্রযোজ্য হবে? তো তারপরে আরো সমস্যা আছে। ধরেন এই যে আমাদের পেনশন প্রতি বছর, বর্তমান পেনশন স্কিম যেটা, সেখানে প্রতি বছর আমাদের পেনশন 5% হারে বৃদ্ধি পায়। তো যে নতুন যে প্রত্যয় স্কিম করা হয়েছে সেইখানে তো আপনার সেটা থাকবে না। তারপরে হচ্ছে বর্তমান পেনশন স্কিমে আমরা যে সুবিধাটা পাই, অর্জিত ছুটির বিপরীতে আমরা যে অর্থটা পাই সেটাও কিন্তু প্রত্যয় স্কিমে পাবো না। তো এরকম নানা ধরনের বৈষম্য আছে। যেমন এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী যখন 2023-এর 17 অগাস্ট এই পেনশন স্কিম চালু করলেন, সেখানে ওনার বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছিলেন যে এই পেনশন স্কিমটা চালু হচ্ছে যাদের পেনশন নেই তাদের জন্য, যে যারা পেনশন পান না, ধরেন বেসরকারি খাতে চাকরি করেন বা বিভিন্ন জায়গায় কাজ করেন কিন্তু তাদের কোনো পেনশনের সুরক্ষা নাই, তাদের জন্য এটা করা হয়েছিল। কিন্তু আমরা
লক্ষ্য করলাম যে পরবর্তীতে প্রত্যয় স্কিম বলে একটা স্কিম করে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই নতুনটা কেন করতে হলো? আমাদের তো পেনশন স্কিম অলরেডি আছে, আর আমরা তো এই প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছেন তাদের সাথে একই পেনশন স্কিমে ছিলাম। এখন আমাদেরকে বিভক্ত করে প্রত্যয় যুক্ত করা হলো, আর এখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের তারপরে বোঝা যাচ্ছে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আমি একটু শেষ করি, আমি জাস্ট একটু শেষ করি যে সেবক নামে আরেকটা স্কিম খোলা হবে, সেটিও আগামী বছর থেকে। তো সেটি আগামী বছর থেকে কেন? একই সুবিধার মধ্যে আমরা সকল গোষ্ঠী ছিলাম, এখন আমাদেরকে আলাদা করে দেয়া হলো, তাদেরকে আলাদা করে দেয়া হচ্ছে, সেটাও 1 বছর পরে করা হচ্ছে। তো এর ফলে যেটা হবে সেটা হলো যে এই যে শিক্ষকতা পেশায় তো সবচেয়ে মেধাবী তরুণরা ভালো রেজাল্ট করার পরে আপনার শিক্ষকতা পেশায় তারা আসে। তো এই প্রত্যয় পেনশন স্কিমে আমাদের ভয়টা হচ্ছে যে ভবিষ্যতে মেধাবীরা এই পেশায় আসতে অনুৎসাহিত হবে। তো এইটা ধরেন আমি একজন অধ্যাপক, আমার ক্ষেত্রে এটা কোনো সমস্যা সৃষ্টি করছে না, পরবর্তী প্রজন্মের জন্য এটা সমস্যা করবে তাদের বেলায় সমস্যা। আমি এই জায়গা থেকে আবার আলাপটা হয় একটু পরে শুরু করব। মানে যেটা বোঝা যাচ্ছে যে লক্ষ্য সামনে রেখে আসলে স্কিম প্রক্রিয়াটা চালু করেছিল, সেটার সাথে প্রত্যয় স্কিমটা পুরোপুরি সাংঘর্ষিক, কারণ যারা পেনশন নাই তাদের ক্ষেত্রে আসলে এই স্কিমের ব্যবস্থাটা ছিল। সেক্ষেত্রে আরেকটা বিষয়টি জানতে চাই, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত এবং স্বতন্ত্র বেতন স্কেলও, এটাও আমরা দেখলাম দাবির মধ্যে যুক্ত হয়েছে। এই দুটো আসলে কেন? কারণ প্রত্যয় স্কিম নিয়েই তো সমস্ত অভিযোগ বা গলতটা ছিল আসলে। এটা হচ্ছে ধরেন প্রত্যয় স্কিমটা নিয়ে হচ্ছে আমাদের যে লেটেস্ট যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা প্রত্যয় স্কিম নিয়ে, কিন্তু সুপার গ্রেডের বিষয়টা আপনাদের হয়তো মনে থেকে থাকবে, আপনারা যারা 2015 সালে আমরা যখন 8ম বেতন স্কেলে আমাদের যে অবনমন করিয়ে দেওয়া হয়েছিল, সেই অবনমন বিরোধী আন্দোলন আমরা যখন করেছিলাম, তখন যে একটা আলোচনা হয়েছিল, আমাদের শিক্ষকদেরকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে যে আমাদেরকেও সুপার গ্রেড প্রদান করে কিছু সিনিয়র অধ্যাপককে সেই সুপার গ্রেডের অন্তর্ভুক্ত করা হবে। আপনারা যেটা দেখেছেন যে 8ম বেতন স্কেলে নতুন করে যে সিনিয়র সচিবের স্কেল তৈরি করা হয়েছিল, সেইটা আমাদের থেকে এক ধাপ তাদেরকে উপরে তুলে দেওয়া হয়েছিল। তো তখন আমাদের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যখন সমঝোতায় আসি সরকারের সাথে, তখন কমিটমেন্ট করা হয়েছিল যে কিছু সংখ্যক শিক্ষককে সুপার গ্রেডে দেওয়া হবে। তো সেই দাবি কিন্তু এখনো পূরণ হয়নি, সেইটা হচ্ছে আমাদের অপূরণীয় দাবি, যেটা আগে পূরণ করা হয়নি, সেটা একটা। আর আমরা তো স্বতন্ত্র বেতন স্কেলের দাবি করে আসছি অনেক দিন ধরে, কারণ শিক্ষকতা পেশাটা একটা ভিন্ন ধরনের পেশা। যেমন এখানে যদি আমি উদাহরণস্বরূপ বলি, বাংলাদেশে জুডিশিয়ারির জন্য আলাদা একটা বেতন স্কেল আছে তাদের, তো সেরকম আমরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। কারণ হচ্ছে যে শিক্ষকরা যদি আর্থিকভাবে নিরাপদ না থাকে, আর্থিকভাবে যদি তারা সমস্যার মধ্যে থাকে, তাহলে তো তারা গবেষণায় মনোনিবেশ করতে পারবে না, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না। তো সেই কারণে অন্যান্য এবং আমরা প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে আমাদের তুলনাও করতে চাই না, সেই কারণেই কিন্তু আমরা এই যে একদম পরিষ্কার করেছেন। এবং দিন শেষে আসলে আপনাদের উপর নির্ভর করছে আসলে ভবিষ্যতের বাংলাদেশ, কারণ যেই শিক্ষার্থীরা আসলে আপনাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন তারাই পরবর্তীতে আপনাদের এই জায়গাটা নেবেন, সেরকম মেধা বা যোগ্যতার প্রমাণ দিয়ে। সেই হিসেবে আসলে আপনাদের এই দাবিটা নিঃসন্দেহে যৌক্তিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি বিষয় কি বলা যায়, আমরা দেখছিলাম বিভিন্ন প্রতিবেদন তৈরি করার সময় আমরা এই তথ্যগুলো পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বরাদ্দটা থাকে তার ৬৭% ব্যয় হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, 23% অন্যান্য পণ্য এবং সেবা, আর 2% মতো গবেষণা এবং উদ্ভাবন খাতে ব্যয়। আপনাদের যে দাবিগুলো আছে সেখানে আসলে গবেষণা বা উন্নয়ন খাতেও যেন বরাদ্দটা বাড়ানো হয়, সেই অংশটা আসলে জায়গা পেল না কেন তাহলে? যেমন গবেষণায় বরাদ্দ বাড়ানোর কথা কিন্তু আমরা সবসময় বলে এসেছি। তো আজকে আমরা যে প্রত্যয় স্কিম নিয়ে আমাদের যে দাবি, যে আন্দোলন, এটা তো আমাদের একেবারে অস্তিত্বের সংকট, যে এই যে নতুন প্রজন্মকে শিক্ষকতায় আসতে অনুৎসাহিত করার বিষয়, এটা হচ্ছে আমাদের যে বিদ্যমান সুবিধা যেটা ছিল সেইটা যখন আপনি কেড়ে নিচ্ছেন, সেইটা যখন আপনি কমিয়ে দিচ্ছেন, সেইটা নিয়ে আমরা কথা বলছি। সবসময় আমরা গবেষণায় বরাদ্দ বাড়ানোর কথা বলি। যে আপনি যেটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে তো থাকতে হবে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আরো গবেষণায় বরাদ্দ দেয়া। যেমন আমার মনে পড়ে আমরা যখন সিলেটে বক্তৃতা করি, আমরা কিন্তু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার 100 কোটি টাকা প্রতি বছরের গবেষণা বাজেট দাবি করি সিনেটে, কিন্তু আমরা দাবি করলেই তো সেই দাবি পূরণ হচ্ছে না। আপনি যদি আমাদের সিনেট বক্তৃতা দেখেন, অসংখ্যবার আমরা কিন্তু বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হয়, তাহলে গবেষণার বরাদ্দ বাড়াতে হবে,
গবেষণার পরিবেশ তৈরি করতে হবে, গবেষণার জন্য যে রিসোর্স দরকার লাইব্রেরি থেকে শুরু করে সবকিছু বাড়াতে হবে। সেটা আমরা সবসময়ই বলে আসছি। তো যেটা আমরা সবসময় বলছি সেটার সাথে তো আমাদের নতুন না, এটা এটা স্পষ্ট করেছেন। আসলে হয় কি, মানে সিরিয়াস যখনই বক্তৃতাগুলো হয় এবং আমরাও শুনি এবং আমরা বিশ্বাসও করি 100 কোটি টাকা যদি গবেষণার খাতে দেওয়া হয় আসলে বাংলাদেশের চিত্রটাই বদলে যাবে। যে কারণে আসলে যেরকম খুব সিরিয়াসলি আসলে আপনারা মাঠে নেমেছেন, ওই গবেষণার বিষয়টি নিয়েও মাঠে নামলে হয়তো আমরা এরকম একটা সুফল পেতাম, যে কারণে এই বিষয়টা জানতে চাওয়া। যাই হোক, আর একটু বলবেন আসলে কোনো মহলে আশাবাদ কি মিলেছে আপনাদের দাবি পূরণ হওয়া নিয়ে? আমরা যেটা চাই, যেমন আমরা তো সবসময় ক্লাসরুমে থাকতে চাই, গবেষণাগারে থাকতে চাই, এবং আমরা চাই যে আমাদের যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে কোনো কারণে ব্যাহত না হয়, কোনো কারণে প্রলম্বিত না হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, ওনার কাছে আহ্বান জানাবো যে আপনি আমাদের আমরা যে পেনশন স্কিমের মধ্যে ছিলাম সেখানে আমাদেরকে রাখেন, নতুন করে আমাদেরকে এই যে প্রত্যয় পেনশন স্কিমে ঢোকানোর কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না। আপনি আমাদেরকে ওখান থেকে বের করে আমরা যে সিস্টেমে ছিলাম সেখানে থাকেন, এবং আমরা ক্লাসরুমে ফিরতে চাই, আমরা পড়াশোনা গবেষণায় থাকতে চাই। আমরা সরকারের আশু দৃষ্টি কামনা করছি আমাদের এই ইস্যুটার প্রতি। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকবে, প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের দাবির চমৎকার একটা সমাধান পাবেন এবং খুব দ্রুত আসলে ক্লাস পরীক্ষাগুলো আবারও সচল হবে।